সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু। এরই ধারাবাহিকতায় 24-এর জুলাই অভ্যুত্থানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নেতৃত্ব ছিল গণ অভ্যুত্থানে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সেই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো এলাকায় রয়েছে উৎসবমুখর আমেজ এবং এই নির্বাচনের যে উৎসবের আমেজ, সেই আমেজটি সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। সেই নির্বাচন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন, আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তানভীর বারী হামিম, আপনাকে ধন্যবাদ। আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী ইয়াসিন আরাফাত। আমরা শুরুতেই যুক্ত হতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের সঙ্গে। হামিম, আপনাকে ধন্যবাদ। আজকে তো আপনারা জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে 10 দফা ইশতেহার ঘোষণা করলেন। সেই ইশতেহারটি আসলে কতটা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীরা কেন আপনাদেরকে এই ইশতেহার দেখে ভোট দেবে? ধন্যবাদ। শুরুতেই আসলে দেখুন, আজকে আমরা কিন্তু গত 2 দিন আগে আনুষ্ঠানিক প্রচারণার পরবর্তীতে আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেল কর্তৃক ইশতেহার প্রকাশিত করেছি। আমাদের যে ইশতেহার দিতে একটু দেরি হয়েছে এই কারণেই, কেননা আমরা গত কয়েকদিন ধরে গত 1 মাস যাবৎ প্রায় আমরা কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ক্যান্টিন থেকে শুরু করে শিক্ষার্থীদের আবাসিক স্থানে কি তাদের প্রয়োজনীয়তা আছে, কি দাবি দেওয়া আছে, তাদের সাথে বারংবার আলোচনা করে আমরা ইশতেহারটি তুলে ধরেছি। আমরা মনে করছি আমাদের ইশতেহারে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটা প্রায় শতভাগ হয়তো হয়নি, কিন্তু প্রায় 95% তাদের দাবি দেওয়া কিন্তু এখানে উল্লেখিত হয়েছে এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়ায় প্রতিফলিত হয়েছে। একজন শিক্ষার্থী যদি আমাদের ইশতেহারটি পড়ে তাহলে কিন্তু তিনি যখন ইশতেহার পড়বেন তিনি কিন্তু মনের অজান্তেই ফিরে যাবেন, তার মনে হবে যে তিনি যেন তার দাবি দেওয়াগুলো তুলে ধরছেন। সুতরাং আমি বিশ্বাস করি যে আমাদের এখানে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ায় প্রতিফলিত হয়েছে এবং এই ইশতেহারকে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর বলে দাবি করছি। অনেকেই বলার চেষ্টা করে যে জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম তেমন একটি করে নাই। আসলে আপনারা বিগত 15 বছর একটি প্রতিকূল অবস্থায় ছিলেন। গত 1 বছরে আসলে আপনাদের কার্যক্রমগুলো কেমন ছিল এবং আগামী দিনে যদি আপনারা নির্বাচিত হতে পারেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাডেমিকভাবে এবং শিক্ষার্থী বান্ধব একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা কি হবে? আপনি জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রয়েছে 5ই আগস্টের পূর্ববর্তী সংগ্রামের ইতিহাস এবং 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি এই ক্যাম্পাসে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা ক্যাম্পাসে রাজনীতি চায় না বলে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছিল এবং শিক্ষার্থীদের পূর্বে ছাত্রলীগের দমন নিষ্পেষণের যে ট্রমা সেটিকে টুল হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের প্রাধান্য না দিয়ে তারা কিন্তু বলেছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা পজিটিভ রাজনীতি ধারা অব্যাহত রাখার মাধ্যমে শিক্ষার্থীদেরকে হারে হারে টের পাওয়াতে সক্ষম হয়েছি যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে, এই ক্যাম্পাসকে মুক্ত বুদ্ধিচর্চার কেন্দ্র হিসেবে আবারও সুপ্রতিষ্ঠিত করতে হবে। এবং আমরা পরবর্তীতে দেখেছি শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির চর্চা করতে চাচ্ছে এবং শিক্ষার্থীরা দিনে দিনে রাজনীতিমুখী হয়ে উঠছে, রাজনীতি প্রিয় হয়ে উঠছে। আপনি যদি দেখেন শিক্ষার্থীরা কখন বুঝতে সক্ষম হলো, আপনি জানেন যে 17 বছর একটা ট্রমা, এটা কিন্তু বাস্তবতা, যে দমন নিষ্পেষণের ট্রমা, সেই ট্রমা থেকে শিক্ষার্থীরা ছাত্র লীগের রাজনীতিকে ছাত্র রাজনীতি বুঝতো। ঠিক সেই সময় একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা কি করলো, এই যে ট্রমাকে তারা টুল হিসেবে ব্যবহার করে ক্যাম্পাসে বিভিন্ন মিছিল মিটিং করলো। কিন্তু পরবর্তীতে কয়েকদিন পর দেখা গেল যারা এই মিছিল মিটিংয়ের নেতৃত্ব দিচ্ছে তারাই বিভিন্ন ছাত্র সংগঠনের ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে প্রকাশ করেছে। আবার এরই পরে একটি কাহিনী ঘটেছে, আমাদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারীরা কিন্তু বিভিন্নভাবে হ্যারাসমেন্ট এবং অ্যাসাল্ট হচ্ছিল। আপনার মনে আছে কিনা, একজন নারী শ্লীলতাহানির শিকার হলে তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে মামলা করা হয়েছিল বাদী হয়ে, এবং একজন হেনস্থাকারীকে আপনার শাহবাগ থানায় ধরা হয়েছিল। কিন্তু আমরা পরবর্তী দেখেছি ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিনিধিরা তারা কিন্তু সেখানে যে মব করে সেই আসামিকে ছাড়িয়ে আনে। তখন কিন্তু শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে যে একটি ক্যাম্পাসে যখনই রাজনীতি বিমুখ হয়ে যাবে, যখনই রাজনীতির চর্চা থাকবে না, তখনই কিন্তু সেই ক্যাম্পাসে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান হবে।
তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা আবার রাজনীতিমুখী হয়েছে এবং তারা চেয়েছে ক্যাম্পাসে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাজনৈতিক ক্যাম্পাস, কেননা এই ক্যাম্পাস একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। আপনি অক্সফোর্ডের কথা বলেন, আপনি ক্যামব্রিজের কথা বলেন, এই সকল ক্যাম্পাসগুলো একটি রাষ্ট্র তৈরি করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যারা একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। সুতরাং যেই রাষ্ট্রের জন্ম হয়েছে রাজনৈতিকভাবে, যে ক্যাম্পাসে প্রতিষ্ঠা হয়েছে রাজনৈতিকভাবে, সেইখানে যদি রাজনৈতিক চর্চা না হয় তাহলে কোথায় হবে? আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক চর্চার বিষয়টি, আমরা আসলে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে ঐতিহ্য ছিল, এক সময় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল এবং এর পড়াশোনার মান উন্নত ছিল, কিন্তু বিগত 20-25 বছর ধরে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান ক্রমান্বয়ে কিন্তু নিম্নগামী। এবং একটি বর্তমান অবস্থায় অনেক মানুষই বলে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাজনৈতিক বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়টিকে আপনারা একাডেমিকভাবে আরও বেশি উন্নত করতে কিভাবে আপনারা ভূমিকা রাখতে চান? এবং আরেকটি বিষয় আপনারা যুক্ত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পর মাত্র 8 বার ডাকসু নির্বাচন হয়েছে। আপনারা যদি ছাত্রদলের প্যানেল বিজয়ী হতে পারেন, এই নির্বাচনটি আপনারা আসলে ধারাবাহিকভাবে করবেন কিনা, করার জন্য আপনারা প্রক্রিয়া আমাদের করবেন? প্রথম একটি দাবি হচ্ছে আমরা এই ডাকসু নির্বাচনকে ক্যালেন্ডার ভিত্তিক করতে চাই। আমার ডাকসুর মেয়াদটাও স্বল্প, 1 বছরে কিন্তু এত একজন প্রার্থী সে যখন বিজিত হওয়ার পর সে কখন শপথ গ্রহণ করবে আর কখন কি কাজের ইনিশিয়েটিভ নেবে আর সেগুলো বাস্তবায়ন করবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাকসু মিনিমাম 2 বছর মেয়াদী হওয়া উচিত। তবে হ্যাঁ, ডাকসুকে অবশ্যই ক্যালেন্ডার ভিত্তিক করতে হবে, কারণ ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সরাসরি প্রতিনিধি নির্বাচিত করার কিন্তু সুযোগ পান। আপনি যে কথাটি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় গৌরবময় ইতিহাস ছিল, আমি নিজেও শিক্ষার্থীদের মাঝে যে কথাটি বলছি যে আজ থেকে 2 থেকে 3 দশক পূর্বে আমরা যখন বিভিন্ন অফিস আদালতে যেতাম দেখতাম শীর্ষস্থানীয় পদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটসরা। আর এখন আপনি বিভিন্ন অফিসে যাবেন, বিভিন্ন থানায় যাবেন, দেখবেন যারা এসআই পর্যায়ে রয়েছে তারা বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস। আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু আমাদের শীর্ষস্থানে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু কমে গিয়েছে। এই জন্য এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা পাঠদানের পদ্ধতি। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মান্ধাতা আমলে শিক্ষা পাঠদানের কিন্তু পদ্ধতি এখনো বিরাজমান। এমনকি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকের গণই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যা শিক্ষা পাঠদান করেন তখন কিন্তু তাদের শিক্ষা পাঠদানের পদ্ধতি আরও বেড়ে যায় এবং উন্নত হয়। এর কারণ কি, সেই সকল ইউনিভার্সিটিতে টিচার্স ইভ্যালুয়েশন সেটি কিন্তু চালু আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে টিচার্স ইভ্যালুয়েশন চালু করলেও সেটি কার্যকরী হয়নি। এই জন্য আমরা আপনাকে আবারও শুনবো। আমরা চলে যাচ্ছি, আমাদের একজন গেস্ট হিসেবে আসেছেন আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। আপনাকে স্বাগত। আমরা আপনার কাছে জানতে চাই, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 10 দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। আপনি একজন প্রার্থী হিসেবে এই ইশতেহারটাকে কিভাবে দেখছেন এবং আপনাদের ইশতেহারটা কবে নাগাদ আসবে? ধন্যবাদ। আমাদের ইশতেহার আমরা যেদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে যায় আমরা সেদিনই ঘোষণা করে দিয়েছি। আর ইশতেহারের চেয়েও বড় কথা হচ্ছে কমিটমেন্ট থাকা। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি, এই বাংলাদেশের প্রতি কমিটমেন্ট নিয়ে সেই কমিটমেন্টটা ধরে রেখেছি। বলতে পারেন যে এই যে ছাত্র সংসদ নির্বাচন, যখন থেকে আমি স্টুডেন্ট অ্যাক্টিভিজম শুরু করি সেই 2018 সাল থেকে 19-এর ডাকসু পাই, এরপর থেকে আমি জেলে ছিলাম 2 বার। আমি যখন বাইরে ছিলাম আমি যত প্রোগ্রাম কর্মসূচি করেছি প্রত্যেকটা প্রোগ্রাম কর্মসূচিতে এই ডাকসুর কথা বলেছি এবং ডাকসুর জন্য আমি সেই আওয়ামী লীগের আমলে অনেক কর্মসূচি করেছিলাম। এবং এই যে অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশে ডাকসু যখন মনে হয়েছিল যে আবারও ঠিক আওয়ামী লীগ যেরকম প্রভাব বলয় বিস্তার করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দখল করে ফেলতেছে, নতুন করে গেস্টরুম গণরুম চালু করার পায়তারা চলতেছে হলগুলোতে কমিটি দিয়ে, তখন মনে হয়েছে যে না, এই যে পায়তারা এটিকে বন্ধ করতে হবে। ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নাই। প্রভাব বলয়ের বাইরে যারা প্রভাব বিস্তার করতে চায় তাদের বাইরে শিক্ষাদের প্রকৃত বন্ধুকে নির্বাচিত করতে হবে। এই জন্যই কিন্তু আমি নিজে ডাকসুর জন্য আমরণ অনশন করেছি, ফাইট করেছি। আর ছাত্রদলের ভাইদের কথা বলছেন, এটা ভালো কথা যে ওনারা আসলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, কিন্তু ওনারা কিন্তু ডাকসুর পক্ষে ছিলেন না, ওনারা ডাকসুর বিপক্ষে ছিলেন। এই ইশতেহার দেওয়ার, ডাকসুর তফসিল দেওয়ার পরেও মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই উনি নিজে বলেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে যারা মব ক্রিয়েট করেছে, রেজিস্টার বিল্ডিংয়ের সামনে যারা মব ক্রিয়েট করেছে তাদের বিচার করতে হবে। কারা মব ক্রিয়েট করেছে, কিসের মব ক্রিয়েট করেছে? আমরা অনশন করেছি ডাকসুর দাবিতে, আমরা ডাকসুর দাবিতে রেজিস্টার বিল্ডিংয়ের সামনে আমরা অবস্থান করেছি। এটা কি মব? তারা আমাদের বিচার চান। আর জাতীয়তাবাদী ছাত্র দলের 500-রও অধিক সদস্য দিয়ে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছেন। একজন সদস্য তো একদিনও
রাজপথে নেমে হাঁক ছাড়ে নাই যে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই, ছাড়ে নাই, এটাই বাস্তবতা। সুতরাং এই বিষয়গুলো আমরা বলতে চাই যে শুধু ইশতেহারের ফুলঝুরি নয়, এখন অনেকেই অনেক কথা বলবে, অবশ্যই আমরা তাদেরকে ওয়েলকাম করি যে এই যে বিউটি অফ ডেমোক্রেসি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবছেন, এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে আগামী দিনের বিশ্ববিদ্যালয় নির্মাণের ক্ষমতা। এই জন্যই ফাইট করেছে, আমি একাই ডাকসু নির্বাচন করব, আমরা একাই মানে প্যানেল করব, আমি ভিপি হয়ে যাব, এজন্য তো আসলে এত ফাইট করে নেই। আজকে ছাত্রদল তারা নির্বাচন এসছেন, ছাত্র শিবির 19 সালে নির্বাচনে ছিলেন না, তারা নির্বাচন করতেছেন। 19 সালে মানে সেই সময় ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, অনেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, সাদ্দাম ভয় দেখে দেখে বসিয়ে দিয়েছে। এবার দেখেন যে প্রতি 35 জনে একজন করে প্রার্থী, এই যে একটা আমেজ বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যে আমাদের যে সংগ্রাম লড়াই গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য, আমার মনে হয় যে হ্যাঁ এইটাই আসলে আমাদের বড় বিজয়। বিনয় মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। বিরতির মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আলসাদি ভূঁইয়া। আলসাদি ভূঁইয়া, আপনাকে স্বাগত। আমরা এ পর্যায়ে কথা বলতে চাই, আমাদের ডাকসু নির্বাচন কভার করছেন নিউজ 24-এর রিপোর্টার আলমোহাইমিন খান। আলমোহাইমিন খান, আপনি তো বিগত 10-12 দিন থেকে ডাকসু নির্বাচন কভার করছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং তাদের দাবিগুলো মূলত আসলে কোন কোন বিষয়ে তারা ফোকাস করছে? ধন্যবাদ সাইফুল আপনাকে। আমি আসলে তফসিল ঘোষণার পর থেকেই ডাকসু কভার করছি, এবং তখন থেকে বেশ কিছু ইস্যু চলে আসলেও আমি আজকে সকালবেলায় বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি যে আসলে আপনারা কাদেরকে ভোট দেবেন বা কি দেখে একজন প্রার্থী বাছাই করবেন। আমি একটু অবাক হয়েছি, তারা বলেছে যে বেশিরভাগ ইশতেহারেই আমরা দেখতে পাচ্ছি যে 24 তার আগের কোটা আন্দোলন এসব নিয়ে তারা অনেক কথা বলছে, অতীত নিয়ে কথা বলছে। আমরা অনেকে অতীতটা দেখিনি, আমরা সে অতীতকে সম্মান করি, কিন্তু ভোট তাকেই দেব যে ভবিষ্যৎ নিয়ে কাজ করবে। আমি খুব অবাক হয়েছি ওদের কথা শুনে যে এখন কিন্তু হুজুকে ভোট দেওয়া বা মিছিল করে ভোট দেওয়া বা গেস্ট রুমে নিয়ে যে বলা যায় তো এই দলে ভোট দিবি, এই কালচারগুলো নেই। তার মানে ওরা ভোট নিয়ে ভাবছে, ওরা প্রত্যেকে তাদের প্রার্থী নিয়ে ভাবছে যে কেমন প্রার্থীকে তারা ভোট দেবে, কেমন প্রার্থীকে তারা নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমাদের যে প্রার্থীরা আছেন তারা কি তাদের অতীত কার্যগুলোর দিকে ফোকাস করে ভোট চাইছেন, নাকি আসলে এই শিক্ষার্থীদের জন্য কি করবেন তা বলে ভোট নিচ্ছেন। মোহাইমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ইসলামী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত, আপনাকে ধন্যবাদ। আমরা জানতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন আগামী দিনে যদি নির্বাচিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান, একটি নারী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা কি হবে? ধন্যবাদ চ্যানেল নিউজ 24-কে সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। আমরা প্রথমে বলতে চাই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমত একটা একাডেমিক ইনস্টিটিউট। এখানে ছাত্ররা মূলত পড়াশোনা করার জন্যই আসে। এখানে রাজনীতির সাথে জড়িত হয়তো 10% ছাত্ররা। তো আমরা প্রথমত ইশতেহারের মধ্যে আমরা দুইটা বিষয়কে ফোকাস করি। এক নম্বর হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেহেতু একাডেমিক ইনস্টিটিউট, আমরা একাডেমিক বিষয়গুলো সর্বাগ্রে প্রাধান্য দিব। আমরা চাইব আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ছাত্রদের নিরাপত্তা 100% নিশ্চিত করতে, এবং প্রশাসন থেকে ছাত্রদের যে অধিকার সেটা সম্পূর্ণ 100% বাস্তবায়ন করে নিতে। আমরা চাইব এখানে বিশ্বমানের গবেষণা হোক, বিশ্বের বিভিন্ন উন্নত মানের ইউনিভার্সিটির সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস সাজানো হোক। আমরা চাইব এখানে আবাসন সংকট দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে 100% আবাসন সংকটগুলো সমাধান করা হোক। আমরা চাইব ছাত্রদের খাবার, স্বাস্থ্যসম্মত খাবার এবং স্বাস্থ্যসম্মত চিকিৎসা সবগুলো এখানে নিশ্চিত করা হোক। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এই সবগুলার বিষয় আছে কিন্তু পরিপূর্ণভাবে নাই। আমাদের যে একটা মেডিকেল আছে কিন্তু এটা ধ্বজাভাঙা অবস্থা পড়ে আছে। আমরা চাইব আমরা যদি নির্বাচিত হই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে আবাসিক ডাক্তারদের ব্যবস্থা করব, আমরা ফার্মেসির ব্যবস্থা করব। এর পাশাপাশি আমাদের দ্বিতীয় যে বিষয়বলী রয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু জাতীয় সংগ্রামের বড় একজন অংশীজন, আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে যে রাজনীতি চর্চা হয়েছে, আধিপত্যের রাজনীতি যে রাজনীতি চর্চা হয়েছে, আমরা সেই রাজনীতি থেকে ফিরে এসেছি। 5ই আগস্টে
সেই রাজনীতির কবর খোঁড়া হয়েছে। আমরা চাইবো না ভবিষ্যতে যাতে এই রাজনীতি ফিরে ইয়াসিন, আসে। আপনাকে একটু যদি আমি জানতে চাই, আসলে 5 আগস্টের পর নয়া রাজনীতির বন্দোবস্তের কথা আমরা শুনেছি, নতুন রাজনীতির কথা শুনেছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা আসলে নতুন রাজনীতি বা গুণগত যা রাজনীতির পরিবর্তন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সে অবস্থায় আপনারা আসলে কতটা আশাবাদী আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আরও ভালো হবে এবং একটি সহাবস্থানের রাজনীতি হবে, সেটা আসলে আপনার কতটা আশাবাদী? আমরা অবশ্যই আশাবাদী যে আজকে আমাদের সবাইকে একসাথে দেখছেন, এটা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্তের সুন্দর একটা উদাহরণ। অতীতের ডাকসুগুলোর মধ্যে এমন ছিল না। একচেটিয়া সবাই, আপনি দেখেছেন হয়তো যে বিগত ডাকসুতে একচেটিয়া ছাত্রলীগ সব সিট নিয়ে গেছে। পরবর্তী নুরু ভাই বা এখানে কি মেকানিজম হয়েছে, কিভাবে এই নির্বাচনকে একটা বুঝ দেওয়া হয়েছে, সেটা হয়তো অতীত রয়ে গেছে। তো এই যে আমরা সবাই একসাথে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, এটা একটা নয়া বন্দোবস্তের উদাহরণ। আজকে আমাদের এই ডাকসুতে প্রায় এত প্রার্থী হয়েছে, সবাই রাজনীতিতে তাদের মত চর্চার জন্য সবাই প্রস্তুত আছে। আমাদের ছাত্র দলের পক্ষ থেকে প্যানেল দেওয়া হয়েছে, প্রত্যেকটা দল থেকে প্যানেল দেওয়া হয়েছে। ইয়াসিন, আমি একটু আপনার কাছে আবার পরে শুনবো। আমি এ পর্যায়ে শুনতে চাই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আলসাদি ভূঁইয়া। আলসাদি ভূঁইয়া, প্রত্যেকে কিন্তু বলছে যে আগামী দিনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবন্ধ করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন রাজনীতি চালু করতে চায়, শিক্ষার মান বাড়াতে চায়, স্বাস্থ্যসেবার মান বাড়াতে চায়। আসলে ডাকসুর পক্ষে 1 বছরে এতগুলো কাজ করা সম্ভব কিনা, এবং আপনারা যদি নির্বাচিত হন এই কাজগুলো আসলে কিভাবে করবেন? ধন্যবাদ। আমরা যে বিষয়গুলো সবসময় দেখি, আমার হচ্ছে গলাটা ভেঙে গেছে, আমি একটু ধীরে ধীরে বলি। আমরা যেটা দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় গভর্নমেন্ট একটা তাদের শত্রু মনে করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা যদি আজকে চাই কালকে রাষ্ট্র কাঠামো ভেঙে দিতে পারবো। বিপ্লব করা, ভেঙে দেওয়া, এগুলো আমাদের কাছে একদম মানে আমরা চাইলেই পারি। কিন্তু আমাদের যে বিষয়টা করতে হবে, আমাদের যে বিষয়টা বাকি আছে, সেটি হচ্ছে আমরা রাষ্ট্রকে গড়ব। কিভাবে গড়ব? আমরা ট্যাকে আমরা হচ্ছে নেতৃত্ব দিব, আমরা আইসিটিতে নেতৃত্ব দিব, আমরা স্বাস্থ্য কাঠামোতে নেতৃত্ব দিব, আমরা অর্থনীতিতে নেতৃত্ব দিব, আমরা রাষ্ট্রনীতিতে নেতৃত্ব দিব, আমরা যুদ্ধে নেতৃত্ব দিব। আমরা একটা জিনিস ভেঙে দেওয়া খুবই সোজা। আপনি একটা কাজ একটা লাথি দিয়ে ভেঙে দিতে পারবেন, কিন্তু আপনি কাজটা কি বানাতে পারবেন? আমরা ভাঙ্গাটা, আমাদের যে বয়স সেটা হচ্ছে ভাঙ্গার বয়স, কিন্তু আমরা বারবার ভাঙছি, ভাঙ্গার পরে কোনো পরিবর্তন দেখছি না। আমরা পরিবর্তনের রাজনীতি করতে চাই। আমরা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমাদের খাদ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে হয়। একটা রাষ্ট্রের জন্য একটা কত বড় লেম কাজ। এই যে আমাদের ওই যে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতিরা বলে বেড়ায় আমরা উন্নয়নের মহাসড়কে হেন করছি তেন করছি, ওদের কি একটু লজ্জা করে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকমতো খাবার খাইতে পারে না, তারা পড়াশোনার জায়গা পাচ্ছে না? একটা বিশ্ববিদ্যালয় একটা দেশের ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনগুলোকে কীভাবে ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে এই রাষ্ট্রের কোনো চিন্তা নেই। এই রাষ্ট্র হচ্ছে ওই কোন জায়গায় কি রাস্তা করতে হবে, কোন জায়গা থেকে চুরি করা যাবে, সেগুলো তারা করে। আমি এই গণ অভ্যুত্থানের পরে অনেক উপদেষ্টাকে দেখেছি যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত হয়েছে। তারা হচ্ছে স্বজনপ্রীতি করছে, তারা দেশকে নিয়ে চিন্তা করছেন, অথচ তারা 2000 শহীদের রক্তের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের হাজার হাজার আহতদের ত্যাগের উপর তারা দাঁড়িয়ে আছে, আমাদের স্বপ্নের উপর তারা দাঁড়িয়ে আছে। আজকে আপনারা দেখেছেন যে আমাদের যেসব ছেলেরা এই পুলিশের সামনে, বাচ্চা ছেলেরা পুলিশের গুলিকে হজম করা শিখে ফেলেছে। এই যে স্বপ্ন নিয়ে যারা পুলিশের গুলিকে হজম করেছে, এই ছেলেদের জন্য এই সরকার কি করেছে, এই দেশের রাজনৈতিক শক্তিগুলো কি করেছে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা মিলে যে কোনো সময় এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দিতে পারি, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা গঠনের একটা রূপরেখা তৈরি করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি স্বপ্ন দেখি বাংলাদেশের প্রতিটি মানুষ অনাহার মুক্ত হবে, আমাদের প্রতিটি শিক্ষার্থী তার যে স্বপ্ন, তার যে ভীষণ সেদিকে এগিয়ে যাবে। আমাদের শিক্ষার্থীরা আজকে দেখেন স্টার্ট আপের জন্য আমাদের বহু শিক্ষার্থীরা ঘুরছে। এই সায়েন্স ফ্যাকাল্টি, আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, আমাদের আইবিএ, আমাদের বিজনেস ফ্যাকাল্টি, আমাদের অনেক শিক্ষার্থীরা এর বাইরেও তারা কোনো ধরনের স্টার্ট আপ দিতে যায়। যখন তারা দাঁড় করাতে যায়, নিজেদের টাকা, নিজেদের খরচ, নিজেদের সঞ্চয় ব্যাংকে করতে চায়, যখন তারা একটু সফলতার মুখ দেখে, তারা তাদের ঋণ, তারা তাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ যেগুলো আনছে সেগুলো ফেরত দেওয়ার কাজে তারা হচ্ছে তাদের এই স্বপ্নগুলো ভেঙে যায়। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে স্টার্ট আপের একটি কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে আমাদের স্বপ্নর বিনিয়োগের একটি কেন্দ্র।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে নিয়ে যেতে চাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে এখন আর কম্পিটিশনে নাই। আমরা কম্পিটিশন করতে চাই উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। আলসাদিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবার পরবর্তীতে শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী, ভিপি প্রার্থী সাদিক কেম। সাদিক কেম, আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ দেখছি, একে অপরকে দায়ী করে কথা বলছে এবং ইতিমধ্যেই আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ এসেছে। আমরা নতুন রাজনীতির কথা বলছি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু নতুন রাজনীতির চর্চা আমরা দেখতে পাচ্ছি না। সেই আগের মতোই অভিযোগ, পাল্টা অভিযোগ, দোষারোপ রাজনীতি দেখছি। এই অবস্থা থেকে বের হয়ে আপনারা আগামী দিনে যদি নির্বাচিত হন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি রাজনীতির আইডিয়াল রাজনীতি বা একটি মডেল রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনাদের ভূমিকা কি হবে? ধন্যবাদ। জুলাই বিপ্লবের পরে আমরা বারবার বলছি আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন করতে চাই, এবং গত 1 বছর জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি দেখেন, এখানে যতগুলো ছাত্র সংগঠন আছে এবং যারা অ্যাক্টিভিস্টরা আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করেছি এবং এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের নিজেদের মধ্যে ডিবেট হবে, আমরা নিজেদের নির্মোহ পর্যালোচনা করব, কিন্তু আমরা এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না, যেটা ফেসিবাদী রাজনীতিতে আমরা দেখতে পেয়েছিলাম। আবার আমরা এখানে এমন হব না সহমত কালচার চর্চা করব না, কারণ সহমত কালচার এটাও একটা ফেসিবাদের ভাষা, আবার বিরাজনীতি এটাও ফেসিবাদের ভাষা। তা আমরা হচ্ছে সহমত কালচারও চাই না, আমরা বিরাজনীতিও চাই না। আমরা নিজেদের মধ্যে কনস্ট্রাকটিভ হবে, আমাদের যৌক্তিক মাধ্যমে আমরা আমাদের নিজেদের সমালোচনা করব এবং এর মাধ্যমে আমাদের নতুন রাজনৈতিক আমরা হচ্ছে কালচারটা ডেভেলপ করব। এবং সেই 1 বছর জুড়ে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি, এবং ডাকসু নির্বাচন উপলক্ষে আজকে এখানে ছাত্র সংগঠন, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, আমরা আমাদের চিন্তাগুলো শিক্ষার্থীদের কাছে শেয়ার করছি। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি যেটা বলেছেন, এখানে মানে আমরা অভিযোগ দিচ্ছি কিন্তু আমরা এখানে কেউ কাউকে ঘায়েল করছি না। সুতরাং এখানে হচ্ছে এটাকে আমরা ভালোভাবে পজিটিভলি আমরা দেখতে পারি। তো এই ধরনের কালচারের জন্য কিন্তু আমাদের শহীদরা জীবন দিয়েছে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে রাজনীতি, বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে নিয়ে যাচ্ছি। বিগত সময়ে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী আমাদের এই গণতন্ত্র চর্চা, সেটা কিন্তু আমরা ঠিকমতো করতে পারি না, সবসময় ঘায়েল করার রাজনীতি দেখতে পেয়েছি। কিন্তু এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সহাবস্থানের রাজনীতি, আমরা যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য করা যায় সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ডাকসুর মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশে অসাধারণ কিছু এক্সাম্পল তৈরি হতে যাচ্ছে। আমরা এই নির্বাচনের মাধ্যমে আমরা যারা এখানে বিজয়ী হয়ে আসবো সবাই জুলাইয়ের সহযোদ্ধা, এখানে পরাজিত হওয়ার কিছু নেই, যেই জিতুক আমরা প্রত্যেকেই জিতে যাব। তো সেই জায়গা থেকে আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকের জায়গা থেকে আমরা তাদেরকে যেভাবে রেসপেক্ট করি, আমাদের আশা থাকবে তারা যেন দায়িত্বশীল আচরণ করে। তো আমরা সেই জায়গা থেকে আমাদের কনসার্নগুলো জানাচ্ছি, ওনাদের জায়গা থেকে ওনারাও সংশোধনের চেষ্টা করছে, ছাত্র সংগঠনের জায়গা থেকে আমাদের কিছু ভুল হচ্ছে, সে জায়গায় আমরা আমাদের সংশোধন করার চেষ্টা করছি। এবং দিন শেষে আমাদের পরিচয় হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা জুলাইয়ের সবাই সহযোদ্ধা। বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে ক্রুশিয়াল টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জাতির নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছে এবং সফলতার সাথে আমরা আজাদি পেয়েছি। সুতরাং বাংলাদেশের যদি ভবিষ্যৎ নির্ধারণ করতে হয়, অবশ্যই আমরা এখানে যারা আছে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি এই জায়গায় খুবই আশাবাদী, আমরা যারা আছে সবাই আমরা দায়িত্বশীল আচরণ। সাদিক, আপনার কাছে আমরা আবারও শুনবো। আমরা এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল ইসলাম। বিরতির মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভিপি প্রার্থী, যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, শামীম হোসেন। আমরা শামীম হোসেনের কাছে জানতে চাই, শামীম হোসেন, আপনি তো ইতিমধ্যেই বলেছেন আপনি নির্বাচিত হলে সবাইকে বিনামূল্যে ইংরেজি শিখাবেন। আসলে আপনি ভিপি হওয়ার আগে এই উদ্যোগটি নিলেন না কেন? এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে মানুষের এক একটা দায়িত্ব রয়েছে, যখন যে রোলে থাকে সেই রোলগুলোতে। এটা একটা ভালো প্রশ্ন। মানুষের আসলে এক একটা রোল রয়েছে, যেমন এখানে যারা ছাত্র সংগঠন রয়েছে তারা দীর্ঘদিন যাবত এখানে কাজ করছে, ফলে ভিপি পদটা একটা রোলের পদ। মানে আমি একটা জায়গায় যখন দায়িত্ব পালন করব, তখন আমার দায়িত্বটা যাতে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি, আমার সেই চেষ্টাটা করতে হবে। মানে আমি কোন রোলে কখন রয়েছি। সো ইংরেজি পড়ানো যেহেতু এটা আমার প্রফেশন, সো প্রফেশনের জায়গা থেকে আমি আমার প্রফেশনাল জায়গায় এতদিন ছিলাম। সো আমি বলেছি যে ভিপি হলে ভিপি হওয়ার পাশাপাশি অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে তারা স্কিল ডেভেলপমেন্টে কাজ করবে, তো তাকে বাইরে থেকে হায়ার করতে হবে নানা জায়গা থেকে। তো আমি যেটা বলেছি আমার ডেডিকেশনটা বোঝানোর জন্য যে আমার কাছে যেটা রয়েছে
সেটা নিয়েও যুদ্ধ করা যায়। আমি শুধু ইংরেজি পড়াতে চেয়েছি এমন না, এটা আমি ফুটনোটে লিখেছিলাম যে ভিপির দায়িত্বের পাশাপাশি আমি যে সময়টুকু পাবো এটাতে আমি ডেভেলপমেন্টে কাজ করবো এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব করার চেষ্টা করব। কারণ আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় এবং সব জায়গাতে স্কিলের সবচেয়ে বেশি দাম রয়েছে। সো সবাই ল্যাঙ্গুয়েজকে গ্রামার হিসেবে শেখে, কিন্তু ল্যাঙ্গুয়েজকে স্কিল হিসেবে শেখাতে গেলে আপনি ভিপির যে টাকাটা দেওয়া হয় অ্যালটমেন্ট, সেটাতে কিন্তু আপনি একটা টিচারও হায়ার করে 1 বছর পড়াতে পারবেন না। সো এতগুলো হলগুলোতে আমরা আমাদের যে রিসোর্স রয়েছে ইউনিভার্সিটির ভেতরে, যেমন আইএমএল থেকে অনেকেই গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে বিভিন্ন ভাষাতে, তাদেরকে আমরা ইন্টার্নশিপের সুযোগ করে দিতে পারি এই হলগুলোতে। এই 18টা যে হল রয়েছে সেখানে আমরা সুযোগটা তৈরি করতে পারলে অন্তত আমরা জার্মান, ফ্রেঞ্চ বা ইংরেজি এরকম ভাষাগুলোকে স্কিল হিসেবে শেখাতে পারবো, যেটা অনেকে বলছে বেকারত্বের কারণ তৈরি হচ্ছে, সেটা কিছুটা কমে আসবে। আপনি জানেন যে লিঙ্গুইস্টিক স্কিল যাদের রয়েছে পৃথিবীতে তারা কেউ বেকার থাকে না। তো এই জায়গা থেকে আমি এটা বলেছি। থ্যাংক ইউ। শামীম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে শামীম হোসেন স্বতন্ত্র প্রার্থী হলেও শামীম আগে ছাত্রলীগ করতো, এই বিষয়টা আসলে কতটুকু সত্য? না, এটা হচ্ছে যে ছাত্রলীগ না কথাটা, এখানে অনেকের বিরুদ্ধেই ছাত্রলীগের অভিযোগ আসছে, কিন্তু তখনকার কিন্তু মেইন স্ট্রিম অর্গানাইজেশন ছিল বাংলাদেশ ছাত্রলীগ এবং ছাত্রদল। তো আমি যদি রাজনীতি করতাম তাহলে ছাত্রলীগ এবং ছাত্রদল করতাম। ঘটনাটা হচ্ছে সিরাজুল আলম খান নিয়ে। আপনি জানেন যে 19 সালের দিকে একটা বই বেরোয় মহিউদ্দিন আহমেদের, যে জাসদের উত্থান পতন। তো বইটা পড়ার পরে আমার একটু বই নিয়ে নেশা আছে, এটা সবাই জানে। তো আমি আসলে সিরাজুল আলম খানকে এক্সপ্লোর করতে চেয়েছিলাম, তো তার কাছে যাওয়াটা অত ইজি ছিল না ব্যাপারটা। তো কিভাবে যেতে হবে তখন আমি যোগাযোগ করি, আমার যে বন্ধু আছে রামিম আর কি, তার থ্রু দিয়ে হামিম ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। সে বললো যে অমুক নেতার কাছে গেলে সিরাজুল আলম খানের কাছে পৌঁছানো যাবে। কিন্তু ওই দলের নেতা ছিল মাত্র ঢাবিতে 2 জন, অর্থাৎ সেক্রেটারি এবং সভাপতি, তারা এখনও সেক্রেটারি অ্যান্ড সভাপতি রয়েছে। শামীম, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি, আমাদের সময় খুবই কম। আমরা সংক্ষেপে সবার কাছে একটু শেষ মুহূর্তে জানতে চাই, আমরা সাদিক কাইম আপনার কাছে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ভিপি নির্বাচিত হন, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নারীবান্ধব প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান করার জন্য আপনার ভূমিকা কি হবে সংক্ষেপে? আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্লোগান আছে সেই স্লোগানের মধ্যে আপনার প্রশ্নের আনসার আছে। আমাদের স্লোগানটা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। তাহলে স্বপ্নের ক্যাম্পাস বলতে আপনার মাথায় কি আসে? একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীর মাথায় কি আসে? সে একটা পড়াশোনার চমৎকার এনভায়রনমেন্ট পাবে, এখানে একাডেমিক এক্সেলেন্সি থাকবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন সংকট থাকবে না, তার খাদ্য নিয়ে তাকে ভাবতে হবে না, তার স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না, এবং আমাদের যারা ছাত্রীরা আছে তাদের আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না। এবং এটা খুবই দুর্ভাগ্যের, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে 100 বছর পার করছি, স্বাধীনতার আজকে 5 দশক আমরা পার করছি, এখন পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রীদের জন্য পূর্ণ আবাসন আমরা ব্যবস্থা করতে পারিনি, মাত্র 5টা হল ছাত্রীদের জন্য। তো এটা একটা কালেকটিভ ফেলিওর। তো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমি জয়ী হয়ে আসব, সবার আগে প্রায়োরিটি ভিত্তিতে আমাদের যারা ছাত্রী বোনরা আছে তাদের আবাসনের ব্যবস্থা করা, তাদের হেলথের যে অবস্থা আমাদের মেডিকেল সেন্টার সেটার আমূল পরিবর্তন করা, এবং এর পাশাপাশি তাদের উপর যে হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পক্ষ থেকে অনেকগুলো হ্যারাসমেন্ট এবং একটা সেলও আছে, এই সেলগুলো ফাংশনাল না। তো আমরা ডিজিটাল কমপ্লেইন্ট বক্স করব এবং যারা এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে জড়িত থাকবে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসব। এবং এর বাইরে আমাদের যারা অনাবাসী শিক্ষার্থী আছে তাদেরও যে হচ্ছে পরিবহন কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দূর করব। এবং সব মিলে এই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সময়ের স্বল্পতা আপনাকে পুরো কথা শুনতে পারলাম না। আলসাদি ভুইয়া, আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাই, যেভাবে নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে যারা প্রার্থী হয়েছেন নারী প্রার্থী, তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এই বিষয়টি নিরসনে আপনার ভূমিকা কি হবে? এখন তো আমার ভূমিকা নেই, এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা হবে। আমার প্যানেলের নারী প্রার্থীরা বের হতে পারছে না, তারা কথা বলতে পারছে না, তারা মিডিয়া ফেস করতে পারছে না, তাদেরকে মিডিয়া ফেস করলে কমেন্টে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে। এটি আমি মনে করব বাংলাদেশের সরকারের এবং এটার সাথে রিলেটেড যারা আছে তারা এটার জন্য দায়ী। তারা যদি এখনও উদ্যোগী না হয়, আগামীর বাংলাদেশ নারী নেতৃত্ব শূন্য হবে, আগামীর বাংলাদেশ নারী অধিকার শূন্য হবে। সে জায়গায় আমি মনে করব যে রাষ্ট্র এবং প্রশাসন যারা আছে তারা এটির জন্য এগিয়ে আসতে হবে, অন্যথায় আমাদের নারীরা আর আমাদের জন্য আর এগিয়ে নাও আসতে পারে। ধন্যবাদ আলসাদি ভুইয়া। শেখ তানভীর বারী হামিম, আপনার কাছে জানতে চাই, আমরা 15 বছর লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের রাজনীতি ছিল না, আপনারা যদি নির্বাচিত হতে পারেন সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আপনাদের ভূমিকা কি হবে? আচ্ছা, প্রথমেই আমি একটু বলি,
প্রথমেই আমি একটু বলি, প্রথমে আমাদের ছাত্রদলকে আসলে যেভাবে মিস ইন্টারপ্রিট করা হয় সবার সামনে, বিনিয়ামিন মোল্লা বললেন ছাত্রদল নাকি ডাকসু চায়নি, ডাকসুর বিরুদ্ধে করেছে এবং কোনো শিক্ষার্থী নাকি হাক ডাক দেয়নি। আমি তার জ্ঞাতার্থে বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লেস টক মোর অ্যাকশনে বিশ্বাসী, আর আমরা সিংহের মতন চলতে পছন্দ করি। গত 17 বছর সিংহের মতন ছিলাম, আর সিংহ কিন্তু কখনো পাল ধরে হুক্কা হুয়া করে না। সুতরাং এই ধরনের কথা ছাত্রদের সামনে মিস ইন্টারপ্রেট করে না। বারংবার আমরা ডাকসু চেয়েছি এবং ডাকসু যারা চেয়েছে তাদের মতো উন্নত দাবিদার আমরা ছিলাম। আমরা নির্বাচিত হলে অবশ্যই সহাবস্থানের রাজনীতি থাকবে, বর্তমানে সহাবস্থানের রাজনীতি আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অসমতল নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সেটার জন্য আমরা নির্বাচনী প্রশাসন যারা রয়েছে, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা চাই যেন একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি সুস্থ সুন্দর ডাকসু হয় এবং ডাকসুর যারা নেতৃত্বে আসবে তারা যেন আগামী দিনে সহাবস্থানের রাজনীতি এটা অবশ্যই নিশ্চিত করে এখনকার মতন। ধন্যবাদ। বিনিয়ামিন মোল্লা, আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাই, আগামী দিনে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখতে চান এবং একাডেমিক যে এক্সেলেন্সি সেটি ফিরিয়ে আনতে আপনার ভূমিকা কী হবে? 30 সেকেন্ডে। আমাদের প্যানেলের নামই হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, এবং আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কেন? কারণ বিগত সময়ে যে পেশিশক্তি, কালো টাকা, দখলদারিত্বের রাজনীতি ছিল, যেটার ভিকটিম আমি নিজে, যেটা একটু আগে বলেছি, সেই রাজনীতিতে আমরা আর বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই না। হলে হলে একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে আধিপত্য বিস্তারের রাজনীতি, গেস্ট রুম গন্ধরুমের কালচারে আমরা নিয়ে যেতে চাই না। এবং আমাদের যে ভিশন, খুবই সুস্পষ্ট ভিশন, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। কারণ আমরা মনে করেছি এই আবাসন সংকটটা আমি আপনাকে বুঝতে পেরেছি, ধন্যবাদ। ইয়াসিন আরাফাত, আপনার কাছে 30 সেকেন্ডে শুনতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ইনক্লুসিভ ইউনিভার্সিটি হিসেবে আপনাদের ভূমিকা কি হবে? আমরা ইনক্লুসিভ হওয়ার জন্য 5ই আগস্টের আগে আমরা যেরকম সবাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনাকে পতন ঘটিয়েছি, আমাদের বড় উদ্যোগ থাকবে আমরা ঐক্যবদ্ধ একটা ক্যাম্পাস গড়ব। আমরা গণতান্ত্রিক সহাবস্থানের ভ্রাতৃত্বপূর্ণ একটা ক্যাম্পাস গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ। শুধু আমরা যদি এক থাকি, ধন্যবাদ। আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে, খুবই দুঃখিত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটার লড়াই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময়ে আমরা আবারও হাজির হব এই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।